প্রহর হিমানীকে নিজের কাছ থেকে সরানোর চেষ্টা করছিল। ঠিক তখনই কেবিনের দরজা খুলে ভেতরে ঢুকলো একজন। তবে প্রহর এবং হিমানীকে একে অপরের সঙ্গে জড়িয়ে থাকতে দেখে ভীষণ লজ্জা পেয়ে কেবিন ছেড়ে দৌড়ে পালায় সেই মানুষটি। প্রহর সেই মানুষটাকে পেছন থেকে ডাকে, কিন্তু সে আর পেছনে ফিরে তাকায় না। সেদিনই প্রথমবারের মতো অতকে ডেকেছিল প্রহর। সেই প্রথম দেখায় প্রহরের জন্য অথয়ের মনে নেগেটিভ চিন্তা ভাবনা ঢুকে পড়ে। যে কারণে এই ভাবনা ঢুকে যাবে মস্তিষ্কে, অথয়ের বেলায় তাই ঘটেছে। অথয় এবং প্রহর দুজনই পরিস্থিতির শিকার। অতীতের পাতা থেকে বেরিয়ে বর্তমান। বুকের বাঁ পাশে হাত রেখে প্রহর বলল, যদি জানতাম তোমাকে না পাওয়ার ব্যথায় আমি কুঁকড়ে যাব, ধ্বংস হব, তবে আরো আগেই তোমাকে বুকের খাঁচায় বন্দি করে রাখতাম। তবে এখন যেহেতু তুমি জেনেই গেছো তুমি আমার কি, তাহলে তোমাকে আমার হৃদয়ের বন্দিনী বানিয়ে ক্ষান্ত হব। ততদিন না হয় বিষাদের প্রহর গুনে রাখবো, কারণ মন বুঝে না অপেক্ষার মানে। অথয়কে পাওয়ার জন্য প্রহরের অথয়কে পাওয়ার জন্য প্রহরের অপেক্ষাময় দিনগুলো শুরু হলো। কবে শেষ হবে জানা নেই, কিন্তু এই বিষাদময় অপেক্ষার অবসান শীঘ্রই শেষ হবে। আব্বু, আমি আর চাকরিটা করছি না। চায়ের কাপে চুমুক দিয়ে কথাটি বলল অথই। আলফাজ নিউজ পেপার ভাঁজ করে টি টেবিলের উপর রেখে বলল, কেন, পার্ট টাইম জব হিসেবে তোর জন্য জবটা পারফেক্ট, এটাই তো বলেছিলি তুই। অথই দীর্ঘশ্বাস ফেলে বিড়বিড় করে বলল, আমি তো জানতাম প্রহর মির্জা আমার অফিসের সিআর, তিনি আমার আম্মা জানের বান্ধবীর ছেলে, কিন্তু প্রহর মির্জা কি জানতো এই ব্যাপারটা? মোটেও না। জানলে মোটেও সে আমাদের বাড়িতে আসতে চাইতো না। ভীষণ অহংকারী মানুষ সে। এই যে গতকাল তাকে আমাদের বাড়িতে দেখলাম, সেটাই তো আমার জন্য ছিল পৃথিবীর অষ্টম আশ্চর্য। কি ভাবতে বসেছিস আবার? আলফাজের কথায় অথই ভাবনার জগৎ থেকে বের হয়ে এলো। দীর্ঘশ্বাস ছেড়ে আলফাজের সামনে হাঁটু গেড়ে অনুনয় সুরে বলেই ফেলল, আব্বু, আমি যে কোম্পানিতে চাকরি করি সেই কোম্পানির সিইও হচ্ছে নাফিজা আন্টির ছেলে প্রহর মির্জা। গতকাল আমাদের বাড়িতে ওনাকে দেখার পর আমার কেমন যেন অদ্ভুত অনুভূতি হচ্ছে আব্বু। সে আমার মায়ের বান্ধবীর ছেলে, আমি তার কোম্পানির সামান্য একজন এমপ্লয়ি। যদিও তিনি আমাদের সেক্টরে তেমন আসেন না, তবুও তার সাথে আমার যতবারই দেখা হবে ততবারই আমার মনে হবে তিনি আমার স্ট্যাটাসকে উপহাস করবেন, যেটা আমি মোটেও সহ্য করতে পারবো না। আলফাজ মেয়ের মুখের দিকে তাকিয়ে রইল। মেয়েটা যে এত আত্মসম্মান বোধে করা কখনো চোখেই পড়েনি তেমন। অথয়ের জায়গায় অন্য কেউ হলে হয়তো অফিসে আলাদা অ্যাটেনশন পেতে চাইতো, এই বলে যে প্রহর মির্জার মায়ের বেস্ট ফ্রেন্ড হচ্ছে ওর মা। কিন্তু না, অথয় এমন কিছুই করবে না, উল্টো চাকরি ছেড়ে দেবে বলে সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। আলফাজ মেয়ের মাথায় হাত রেখে বললেন, তোর যা সঠিক মনে হয় তাই সিদ্ধান্ত নিবি। আমি জানি আমার অথই কখনো ভুল সিদ্ধান্ত নেয় না। থ্যাংক ইউ আপু। জানো না, গতকাল রাত থেকে আমার মাথায় টেনশনের জ্যাম লেগেছিল। এখন একটু শান্তি লাগছে। অলরেডি 7টা বেজে গেছে। আসছি আব্বু, আজ অফিসে রিজাইন লেটার জমা দিয়ে আসবো। অথই হাসি মুখে ওর আব্বুর কাছ থেকে বিদায় নিয়ে বারান্দা থেকে ওর ঘরে চলে এলো। গোসল শেষ করে কালো ম্যাচিং ব্লাউজের সাথে কালো পাড়ের সুতি নীল রঙের শাড়ি পরে নিল। কাঁধ সমান চুলগুলো ছড়িয়ে দিল। চোখে কাজলের রেখা টেনে টোটাল লাইট পিঙ্ক কালারের লিপস্টিক দিয়ে পার্স নিয়ে বেরিয়ে পড়লো অফিসের উদ্দেশ্যে। সাবিনা বেশ কয়েকবার অথয়কে নাস্তা খেয়ে যেতে বলল, কিন্তু অথই তারা দেখিয়ে বের হয়ে যায় বাসা থেকে। রাস্তায় দাঁড়িয়ে রিক্সার জন্য অপেক্ষা করছিল অথই। পার্স থেকে মোবাইল বের করতেই দেখতে পেল অলরেডি 7:30 বেজে গেছে। অফিসে 8টার আগে পৌঁছতে হবে, কিন্তু অফিসে পৌঁছতে সময় লাগবে 40 মিনিট। অথই চিন্তিত ভঙ্গিতে রিক্সার জন্য অপেক্ষা করছে। কিরে অথই, কোথাও যাবি নাকি? নিজের নাম শুনে অথই পেছনে তাকিয়ে দেখলো ওর ক্লাসমেট আবির বাইক ওর পাশে নিয়ে দাঁড়িয়ে আছে। অথয়ের মাথায় চট করে বুদ্ধি এলো। আবিরের সামনে এসে অথয় অনুরোধের সুরে বলল, একটু উপকার করবি ভাই? উপকার করব, কিন্তু এই যে তুই দেখা হলে আমাকে জান প্রাণ দিয়ে
আকুলতা দেখিয়ে ভাই ডাকিস, এটা কি ঠিক হচ্ছে? আমি তোর কোন জন্মের ভাই বল? তুই আমার এই জন্মের ভাই, তোর সাথে আমার চেহারার কত মিল জানিস তুই? হয়েছে হয়েছে, এখন বল কি উপকার করতে হবে। আমাকে বিগ ওয়াশ কোম্পানির সামনে নামিয়ে দিয়ে আসতে পারবি? 8টার আগে পৌঁছতে হবে। রিক্সা পাচ্ছি না, আর যদিও রিক্সা দিয়ে চলেও যাই তবুও 8টার আগে পৌঁছতে পারবো না। তুই চাকরি করিস কবে থেকে? যেতে যেতে বলি। অ্যাজ ইউর উইশ। আবিরের বাইকের পেছনে বসেই অফিসের উদ্দেশ্যে রওনা হলো অথই। যেতে যেতেই অথই ওর চাকরির খুঁটিনাটি সব ব্যাপার জানালো আবিরকে। আজ রিজাইন লেটার জমা করবে সেটাও বলল। চাকরি ছাড়ার কথা শুনে আবির বলল, দোস্ত একটা কথা বলি শোন, চাকরিটা ছাড়িস না। এখনকার বাজারে এমন চাকরি পাওয়া দুঃসাধ্য ব্যাপার। বিগ ওয়াশ কোম্পানি প্রত্যেক বছর বিভিন্ন ভার্সিটি থেকে শিক্ষার্থীদের বেতন সহকারে ট্রেনিং দেয়, তারপর তাদের কোনো ব্রাঞ্চে চাকরি দেয়। এত এত সুযোগ সুবিধা কোনো কোম্পানি দেয় এখনকার যুগে? আরেকবার ভেবে দেখ। মাঝে মধ্যে লাভের চিন্তা করতে হয় না। আমার এই চাকরিটা না করলে যদি লোকসান হয় তবে তাই হোক, তবুও চাকরিটা করছি না। অ্যান্ড দিস ডিসিশন ফাইনাল। তোর ইচ্ছা। কথা বলতে বলতে বিগ ওশান বৃহৎ কোম্পানির সামনে এসে পৌঁছে যায় আবির এবং অথই। অথই বাইক থেকে নেমে আবিরকে ধন্যবাদ জানিয়ে গেটের ভিতর ঢুকে পড়ে। এদিকে আবির বাইক নিয়ে ভার্সিটির উদ্দেশ্যে রওনা হয়। এদিকে প্রহরের নিজের কেবিনের এক বিশাল অংশ জুড়ে কেবল কাচের দেয়াল। রাস্তার পাশেই তার কেবিন হয়, সব স্পষ্ট দেখা যায়। কাচের দেয়াল ভেদ করে দেখতে পেল তার অপ্রিয় দৃশ্য। অথই কারো বাইক থেকে নেমে হাসি মুখে কথা বলে বিদায় নিয়ে অফিসে ঢুকে পড়ল। কপালের দুপাশে শিরা ফুলে উঠেছে প্রহরের। এত ঈর্ষা প্রহরের মনে আগে কখনো জন্মায়নি, কিন্তু আজ নিজের রাগ দেখে প্রহর শুধু ভেবে দেখল, সৃষ্টিকর্তা সবাইকে একই উপাদান দিয়ে করেছেন, হয়তো ভালো মন্দের তারতম্য আছে। এই যে তার নিজের ভেতর ঈর্ষা কাতর মন ছিল, এটা কি কখনো ভেবেছিল? মোটেও না। হয়তো এর আগে অথই নামক সুখ পাখির সন্ধান ছিল না তার জীবনে। অথই অফিসে ঢুকে রিসেপশনে যায়, তারপর হাজিরা খাতায় সাইন করে 3rd ফ্লোরে যাওয়ার জন্য লিফটের সামনে অপেক্ষা করছে। 3rd ফ্লোরে 3 নং সেক্টর কেবল স্টুডেন্টদের নিয়ে কাজ করা হয়। লিফটের দরজা খুললে অথই ভেতরে ঢুকে পড়ল। 3rd ফ্লোরে এসে লিফটের দরজা খুলে গেল। অথই বের হয়ে চলে যায় তার 14 নং ডেস্কে। ল্যাপটপ অন করে রিজাইন লেটার লিখে ফেললো, তারপর কাগজে প্রিন্ট করে ফেললো। রিজাইন লেটার হাতে নিয়ে আবারও পড়ে দেখলো কোনো ভুল আছে কিনা। এই ভেবে, না, কোনো ভুল নেই। এবার রিজাইন লেটারটা ইস্তিয়াক স্যারের ডেস্কে জমা করতে পারলেই হলো। যেইভাবে সেই কাজ। অথই লেটার হাতে নিয়ে ইস্তিয়াক স্যারের কেবিনে চলে যায়। ইস্তিয়াকের কাছে লেটার জমা করার পর ইস্তিয়াক অবাক হয়ে অথইকে জিজ্ঞেস করলো, এত ভালো চাকরি ছেড়ে দিচ্ছ, কিন্তু কেন? পার্সোনাল কারণ আছে স্যার। আরেকবার ভেবে দেখো। নো স্যার, আর ভাববো না। আপনি রিজাইন লেটারে সাইন করে দিন। আমি নয়, প্রহর স্যার সাইন করবে। অপেক্ষা করতে হবে? না, অপেক্ষা করতে হবে না, বাড়িতে চলে যাও। তোমাকে ইমেল করে জানিয়ে দেওয়া হবে এই ব্যাপারে। ধন্যবাদ স্যার, আসছি আমি। ওয়েলকাম মাই ডিয়ার। অথই বের হয়ে এলো ইস্তিয়াকের কেবিন থেকে। করিডোর পেরিয়ে যাওয়ার সময় প্রহরের সঙ্গে অথইয়ের দেখা হয়ে যায়। অথই আড়ষ্টতা দেখিয়ে একপাশে দাঁড়িয়ে যায়, আর প্রহর যেন অথইকে দেখেও দেখলো না এমন ভান করে চলে যাচ্ছে। একদিক দিয়ে ভালোই হলো, অথইয়ের অস্বস্তি হচ্ছে না। সেদিন বাড়ি ফেরার পর অথই দুপুরের খাবার খেয়ে সে যে ঘুম দিয়েছে, এখন সন্ধ্যা হয়ে এলো তবুও ঘুম ভাঙছে না। ওর মোবাইলে একের পর এক কল আসছে। মোবাইল সাইলেন্ট মোডে থাকার কারণে অথই কলের আওয়াজ শুনলই না। কলিং বেলের শব্দ ভেসে এলো। সাবিনা মাত্রই মাগরিবের নামাজ পড়ে তাসবিহ হাতে নিয়ে সুবহানাল্লাহ পাক করছিলেন। বাসায় আলফাজ নেই, মসজিদে গিয়েছেন। অথই আজ অবেলায় পড়ে পড়ে ঘুমাচ্ছে। কয়েকবার ডাক দিয়ে এসেছেন, কিন্তু তার ঘুম ভাঙার নামই নেই। সাবিনা গিয়ে দরজা খুললেন এবং দরজা খুলতেই বড় ধাক্কা খেলেন, কারণ প্রহর এসেছে। সাবিনাকে দেখে প্রহর সালাম জানিয়ে জিজ্ঞেস করলো, আন্টি,
অথই বাসায় আছে? হ্যাঁ আছে। ওকে একটু ডেকে দেবেন? অবশ্যই, ভেতরে আসো তুমি। প্রহর যেন এই কথার অপেক্ষায় ছিল। ড্রয়িং রুমের সোফায় প্রহরকে বসিয়ে রেখে সাবিনা তড়িঘড়ি করে অথয়ের রুমের দরজা নক করতে লাগলেন। ভাগ্যিস অথয়ের রুমটা উত্তর দিকে, ড্রয়িং রুম থেকে এই ঘরের দরজা দেখা যায় না, নয়তো আজ ভীষণ লজ্জা পেতে হতো অথয়ের জন্য। এই ভর সন্ধ্যায় কেন যে ঘুমিয়ে আছে? সাবিনাকে দুশ্চিন্তার হাত থেকে বাঁচিয়ে ফেলল অথই। ঘুমে তুলতে থাকা অথয়ের মাকে জিজ্ঞেস করলো, মা, মাত্র তো আধ ঘন্টা ঘুমালাম, তুমি এবার দরজা ধাক্কালে আমার কি ঘুম হয় বলো তো? 4 ঘন্টা ধরে ঘুমিয়ে এখন বলছিস মাত্র আধ ঘন্টা ঘুমিয়েছিস? বাকি রাত এখনো পড়ে আছে। আমার সঙ্গে দেখা করতে এসেছে, কিন্তু কেন? অথই বিস্মিত হয়ে জিজ্ঞেস করল ওর মাকে। আমি কিভাবে জানবো? তুই গিয়ে দেখা কর। তাছাড়া তোর অফিসের সিইও হয়তো অফিসিয়াল কোনো কাজে তোর কাছে আসতে পারে। কথাগুলো বলে সাবিনা যেভাবে এসেছিল ঠিক সেভাবেই তড়িঘড়ি করে রান্নাঘর রান্নাঘরের দিকে ছুটলেন। যতই হোক প্রহর তো ওনাদের মেয়ের জামাই, আপ্যায়ন না করলে কেমন দেখায়। অথই তখনও দরজার সামনে ঠায় দাঁড়িয়ে আছে। ওর মা তো জানে না যে আজ ওর রিজাইন লেটার জমা করে এসেছে অফিসে। যদি জানতো তাহলে প্রহর স্যারকে এই বাড়িতে দেখে ভ্রু কুচকে তাকাতো। অথই দীর্ঘশ্বাস ছাড়লো। খেয়ে জানে প্রহর কেন এসেছে। চাকরি ছাড়ার রিজন কি আমি জানতে পারি মিস অথই? প্রহরের প্রশ্নের জবাবে অথই খুবই শান্ত চোখে তাকালো প্রহরের পানে। প্রহর যেন এত সময় ধরে এই ক্ষণের অপেক্ষায় ছিল। জীবনে যে কিছু কিছু মুহূর্ত কেবল গড গিফটেড হয় তা ঝাড়ে হাড়ে টের পাচ্ছে। অথই প্রহরের থেকে দৃষ্টি সরিয়ে দক্ষিণের বারান্দার দরজার উপরে ঝুলতে থাকা মানি প্লান্টের টবের উপর দৃষ্টিপাত করেই শান্ত সুরে বলল, খুবই পার্সোনাল রিজন। চাকরিতে জয়েন করার আগে কিছু এগ্রিমেন্ট পেপারে আপনার সাইন নেওয়া হয়েছিল, সেই পেপার পড়েছিলেন? জি, পড়েছিলাম। গুড। তাহলে সেখানে আপনি চাকরি ছেড়ে দিতে চাইলে যে কয়েকটা কারণ দেখাতে হতো, সেসব কারণগুলোতে কি আপনার পার্সোনাল কারণ দেখিয়ে চাকরি ছাড়তে পারবেন এমন কিছু কথা লেখা ছিল? প্রহরের কথায় অথই দুটানায় পড়ে গেল। আসলেই তো শর্তগুলো তেমন কিছু লেখা ছিল না। অথইকে শান্ত রূপে দেখে প্রহর বলল, দেখুন মিস অথই, চাইলেই আপনি হুট করে একটা চাকরি পাবেন না, ঠিক তেমনি চাইলেই একটা চাকরি ছাড়তেও পারবেন না, কারণ প্রত্যেকটা কোম্পানির নিজস্ব কিছু রুলস আছে। আমাদের কোম্পানিতেও রুলস আছে। চাকরি ছাড়বেন ভালো কথা, আগামীকাল অফিসে আসুন, রুলসগুলো দেখুন, পড়ুন, তারপর ডিসিশনে আসুন। তাড়াহুড়ো করবেন না, কারণ তাড়াহুড়োর কাজ শয়তানের কাজ। প্রহর উঠে দাঁড়ালো। অথই আগের মতোই বসে আছে। সাবিনা রান্নাঘর থেকে ট্রে ভর্তি নাস্তা এনে টি টেবিলের উপরে রাখলো। প্রহরকে দাঁড়িয়ে থাকতে দেখে সাবিনা প্রহরকে বলল, খালি মুখে যাওয়া যাবে না। আন্টি, আজ হাতে মোটেও সময় নেই, কোনো এক সময় এসে আপনার হাতের ভেজা চিতই পিঠা খেয়ে যাব। আজ চলি। যদিও সাবিনার সঙ্গে কথা বলছিল প্রহর, কিন্তু ধ্যান ধারণা ছিল অথয়ের কাছে। অথয়ের চিন্তিত মুখখানা দেখে প্রহর মনে মনে বলল, আমার কাছ থেকে যত দূরে যাওয়ার চেষ্টা করছো তার চেয়ে বেশি আমার কাছাকাছি আসছো। হয়তো কিছুটা সময় লাগবে, কিন্তু একটা সময় পর তুমি নিজেই বুঝতে পারবে প্রহরের জন্য তুমি কি। প্রহর সাবিনার কাছ থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে। ঠিক তখনই সাবিনা অথয়কে উদ্দেশ্য করে বলল, প্রহরকে দরজা পর্যন্ত এগিয়ে দিয়ে আয়। অথই অসহায় দৃষ্টিতে চেয়ে রইল ওর মায়ের দিকে। প্রহর ততক্ষণে দরজা পর্যন্ত চলে গিয়েছে। কি মনে করে একবার পেছনে তাকানোর তাগিদ অনুভব করলো। পেছনে ফিরে তাকাতেই দেখতে পেল অথই ওর পেছনে এসে দাঁড়িয়েছে। প্রহরকে হুট করে পেছনে তাকাতে দেখে অথই অপ্রস্তুত হয়ে বলল, মা বলল দরজা লাগিয়ে আয়, তাই এলাম। কথাটি বলে নিজেই জিভ কাটল অথই। মনে মনে নিজের মাকে বকছে। প্রহর মুচকি হেসে নিজ গন্তব্যের উদ্দেশ্যে রওনা হলো। অথই দরজা লক করে সোফায় 2 পা উঠিয়ে বসলো। টি টেবিলে রাখা
বোল থেকে একটা পিরিচে দুটো ভেজা চিতই পিঠা উঠিয়ে খেতে আরম্ভ করলো। পিঠা মুখে দিতেই অথই চোখ বন্ধ করে বলল, মা, তোমার হাতে তৈরি করা কোনো খাবার মজা হোক বা না হোক, ভেজা পিঠা জাস্ট অসম হয়। থাক, তাহলে পিঠা খেয়ে থাক। আমার হাতের সর্ষে ইলিশ দিয়ে আজ রাতে আর ভাত খাস না। রান্নাঘর থেকে জবাব দেয় সাবিনা। অথই সর্ষে ইলিশের কথা শুনে মুখ কালো করে বলল, মা, তুমি আমায় ফেলে একা খেতে পারবে? অবশ্যই পারবো। তুই যখন শ্বশুর বাড়ি যাবি তখন কি আমি তোকে নিয়ে ভাত খাবো বল? মা, তখনকার ব্যাপার সম্পূর্ণ আলাদা। এখন তো তুমি আমায় অভিমান করে বলছো সর্ষে ইলিশ একা খেয়ে নেবে, কিন্তু যখন আমি শ্বশুর বাড়িতে চলে যাব তখন তুমি চাইলেও আমাকে রোজ কাছে পাবে না। পরিস্থিতি তখন তোমাকে মানিয়ে নিতে বলবে। কথাগুলো বলার সময় অথয়ের কণ্ঠস্বর কাঁপছিল। মেয়ের কথা শুনে সাবিনা রান্নাঘর থেকে বেরিয়ে এলেন। অথয়ের পাশে গিয়ে বসলেন। দ্রুত অথয়কে বুকে জড়িয়ে ধরে মাথায় স্নেহের পরশ বলে কাঁদো কাঁদো গলায় বললেন, তোর পাগলি, মন খারাপ করিস কেন? তোর নানুকে ছাড়া আমি আছি কেমন করে? তোরও যখন বিয়ে হবে তুই উল্টে আমাকে ভুলে যাবি। আমি মোটেও তোমাকে ভুলে যাব না। অথয় ওর মায়ের বুকে মাথা গুজে কেঁদে ফেলল। সাবিনার দু চোখে পানি। আসলে মেয়েদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং কষ্টদায়ক সম্পর্ক বুঝি বিয়ে। বাবা মায়ের কাছ থেকে চিরকালের জন্য দূরত্ব। অথয়ের কান্নাভাব মিলিয়ে যায় ওর আব্বুকে দেখে। সাবিনা ফোন করে মেয়ের মন খারাপের গল্প বাবাকে শোনালো। তারপর বাবা মেয়ের ফেভারিট চকলেট আইসক্রিম এবং একটি গোলাপ ফুল নিয়ে হাজির। অথই তো হুট করে ওর আব্বুর কাছ থেকে সারপ্রাইজ গিফট পেয়ে আনন্দে আত্মহারা। রাতের খাবার সবাই একসাথে খেলো। সাবিনা নিজ হাতে খাইয়ে দিলেন মেয়েকে। মেয়ে তো আনন্দে আটখানা। মেঘ না চাইতেই চল। রাতের খাবারের পর অথই আলফাজের সঙ্গে ওর চাকরি ছাড়ার ব্যাপারে এবং প্রহরের আজ এই বাড়িতে আসার পেছনের কারণ জানালো। সবটা শুনে আলফাজ বলল, তাহলে কাল অফিসে গিয়ে কথা বলে দেখ। ঠিক আছে আব্বু। তুমি এসেছো? তুমি জানো না গতকাল বিকেলে কি ঝড়ই না গিয়েছে আমাদের উপরে? কেন, কি হয়েছিল? তোমার রিজন লেটার প্রহর স্যারের ডেস্কে পৌঁছানো মাত্রই আমার উপর মিস্টার ইশতিয়াক, অথই এবং ইশতিয়াক দুজনেই পেছনে ঘুরে তাকালো। প্রহর দাঁড়িয়ে আছে। ইশতিয়াক ঢোক গিলে কোনো মতে বলল, জি স্যার, হাউ ক্যান আই হেল্প ইউ? get out from here and do your work properly. ইয়েস স্যার। ইশতিয়াক চলে গেছে নিজের কেবিনের পথ ধরে। অথই প্রহরের দৃষ্টি বাঁচিয়ে চলে যাচ্ছিল, কিন্তু প্রহর ওকে ডাক দেয়। অফিসে ঢুকে সোজা আমার কেবিনে আসা উচিত ছিল আপনার, রাইট? ইয়েস স্যার। তাহলে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছিলেন কেন? ফর্মালিটি। অফিস আওয়ারে ভদ্রতা দেখাতে গিয়ে আপনারা যে আমার কতখানি লোকসান করছেন একমাত্র উপরওয়ালা জানে। আমার কেবিনে আসবেন তাও 10 মিনিটের মধ্যে, কারণ 9টায় আমার মিটিং আছে। কথাগুলো বলেই প্রহর চলে যায়। আর অথই ভেঙচি কেটে বলল, কেন, আমরা আপনার কি এমন ক্ষতি করে ফেললাম? আমাদের কথা আমরা খরচ করেছি, কিন্তু আপনার এত মাথা ব্যথা কেন? প্রহরকে আচ্ছা মতো মনে মনে বকলো। তারপর প্রহরের কেবিনের উদ্দেশ্যে রওনা হলো। প্রহরের কেবিনের দরজার সামনে এসে ঠায় দাঁড়িয়ে আছে অথই। মনে কুগাইছে, যদি সেদিনের মতো প্রহর আর হিমানিকে অপ্রীতিকর অবস্থায় দেখে ফেলে এই ভয়ে। তবুও তো ভেতরে যেতেই হবে। অস্বস্তি নিয়ে দরজায় নক করলো অথই। কমেন। দরজা ঠেলে ভেতরে ঢুকেই দেখতে পেল অন্য এক প্রহরকে। নেভি ব্লু রঙের স্যুট পরা প্রহরকে নীলচে পাঞ্জাবিতে বড্ড অচেনা দেখাচ্ছে। অথই সন্ধিয়ান হয়ে পড়েছে। লোকটা কি কোথাও ঘুরতে যাবে নাকি? যেতেও পারে। শখানেক বান্ধবী হয়তো জুটিয়ে রেখেছে। তাদের মধ্য থেকে হয়তো কারো মন রক্ষা করার জন্য আজ পাঞ্জাবি পরে পুরো বাঙালি বাবু সেজে বসে আছে। বসুন। প্রহরের কথায় ধ্যান ভঙ্গ হলো অথয়ের।
প্রহরের মুখোমুখি চেয়ারে বসলো অথই। প্রহর ডেস্কের ড্রয়ার থেকে একটি কাগজ বের করে অথইয়ের সামনে তুলে ধরলো। অথই দেখলো গোটা গোটা ইংরেজি অক্ষরে লেখা এগ্রিমেন্ট পেপার। অথই কাগজটি হাতে নিয়ে সবগুলো শর্ত একে একে পড়ে নিল। শর্তগুলো পড়া শেষ করলো, দীর্ঘশ্বাস ছাড়লো, অসহায়ের ন্যায় প্রহরের দিকে তাকিয়ে বলল, আগামী 3 মাস না হয় আমি চাকরিটা কন্টিনিউ করলাম, কিন্তু অফিসিয়াল ড্রেস পরতে পারবো না আমি। সরি স্যার, আমি পারবো না। চাকরি কন্টিনিউ করতে হবে, সেই সঙ্গে অফিসিয়াল ড্রেস পরতে হবে আপনাকে। নো স্যার, আই ক্যান্ট ডু ইট। পারতে তো আপনাকে হবেই, এটা একটা প্রতিষ্ঠান, এখানে সব কিছুর একটা সীমাবদ্ধতা আছে। আপনি চাইলে মন মতো চলতে পারবেন না। এই যে আপনি রোজ শাড়ি পরে আসবেন, এটা কি অফিসের রুলস ব্রেকের মধ্যে পড়ছে না? ইয়েস স্যার। ভেরি গুড, এই তো বুঝতে পেরেছেন। এইবার আগামীকাল থেকে অফিসিয়ালি ড্রেস পরে আসবেন। আজ ছুটির পরে মিস্টার ইশতিয়াকের কেবিন থেকে ড্রেস নিয়ে যাবেন। ওকে স্যার। তাহলে এখন আসতে পারেন। অথই বের হয়ে এলো প্রহরের কেবিন থেকে। অথই কেবিন থেকে চলে যাওয়ার পর চেয়ারে গা এলিয়ে দিয়ে পেপার ওয়েট হাতে নাড়াচাড়া করতে করতেই প্রহর বলে উঠল, তোমার এই শাড়ি থেকে বলে আমি দেখব, অন্য কেউ তোমার এই দেবীর রূপ দেখুক, আমি সহ্য করতে পারি না।